আজ আমি মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের প্রায় প্রতিটি অপশান নিয়ে আলোচনা করব। হোম ট্যাবের প্রতিটি অপশান কি কাজ করে বা কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাকে এক্সেল বা এমএস এক্সেলটি ওপেন করতে হবে। আমি এখানে ওপেন করে রেখেছি। তার আগে আমি এক্সেল সম্বন্ধে কিছু বলে নিই। এখানে যে গোল বাটনটি আছে, এই গোল বাটনটিকে অফিস বাটন বলা হয়। এখান থেকে আমরা নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ এই অপশানগুলি পেয়ে থাকি। সাধারণত আমাদের এখানে তিনটে ব্যবহার করা হয়: নিউ বা নতুন এক্সেলের ওয়ার্কশিট, ওপেন বা সেভ করাকে কোনো কিছু খুলতে, সেভ সেভ করার জন্য ব্যবহার করা হয়, সেভ অ্যাজ সেভ করা কোনো ডকুমেন্টকে অন্য নামে সেভ করতে বা অন্য জায়গায় সেভ করতে বা একই জায়গায় আলাদা নামে সেভ করতে ব্যবহার করা হয়, প্রিন্ট কোনো ডকুমেন্ট প্রিন্ট করতে ব্যবহার করা হয়। আর এইগুলো বিভিন্ন অপশানে কাজে লাগে। ক্লোজ করতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপর আমি বলছি এখানে তিনটে সিট আছে: সিট 1, সিট 2, সিট 3। সিট 1 এটা তিনটে ডিফল্ট সিট থাকে। এটার সাহায্যে ক্লিক করলে আমরা সিটের সংখ্যা বাড়াতে পারি। এই প্রত্যেকটা সিটে রো থাকে 10,48,576টা। রো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 করে একদম 10,48,576টা রো আছে। ঠিক আছে, আমি দেখাচ্ছি এখানে। কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো প্রেস করলে 10,48,576 নম্বর রোয়ে চলে যাচ্ছে। আবার কন্ট্রোল প্রেস করে আপ অ্যারো প্রেস করলে আমরা ফার্স্ট রোয়ে চলে যাচ্ছি। রোগুলো 1, 2, 3, 4, 5 করে থাকে। আর কলমগুলো ABCD করে থাকে XFD পর্যন্ত। কলম সংখ্যা হচ্ছে 16,384টি। ABC করে XFD পর্যন্ত থাকে। ঠিক আছে, আমি একদম শেষের কলমে চলে যাচ্ছি। কন্ট্রোলটি প্রেস করে রাইট অ্যারো প্রেস করলে লাস্ট কলম অর্থাৎ 16,384 নম্বর কলমে বা XFD কলমে আমরা চলে আসতে পারবো। আবার আমি কন্ট্রোলটি প্রেস করে রাইট অ্যারো প্রেস করলাম, এখানে আমরা ফার্স্ট কলমে চলে আসলাম। এখানে রো আর কলমের ইন্টারঅ্যাকশানে সেল তৈরি হয়, অর্থাৎ একটি কলম আর একটি রো যাওয়ার ফলে একটি করে সেল, এই যে এইগুলোকে এক একটা সেল বলা হয় যেগুলো সিলেক্ট করছে। আর আমি যেটার সাহায্যে সিলেক্ট করছি, এই যে যোগের মতো চিহ্ন মোটা টাইপের, এটাকে বলা হয় সিলেকশন বার। এটা সিলেক্ট করতে ব্যবহার করা হয়, কোনো সেলকে বা সেলের কোনো কন্টেন্টকে সিলেক্ট করতে বলা হয়। আর এখানে আরেকটি চিহ্ন থাকে এই কণে, এই পয়েন্টের কাছে এই কণে কোনো সেলের একদম ডান দিকে কণে নিচে একটা কালো রঙের প্লাস চিহ্ন আছে, ওটাকে বলা হয় ড্র্যাগ কার্সার বা ড্র্যাগ বার। আর একটা এই যে এখানে চিহ্ন থাকে, এটাকে বলা হয় মুভ বার, মানে কোনো কিছু টেক্সট বা ওর মধ্যে কোনো কন্টেন্ট থাকলে সেলের মধ্যে সেগুলি সরাতে ব্যবহার করা হয়। এইগুলি হচ্ছে এক্সেলের বেসিক জিনিস। এরপর আমি সরাসরি চলে যাচ্ছি কিভাবে হোমের অপশানগুলি কাজ করব। হোমের অপশান আমি একদম প্রথম থেকে একটার পর একটা দেখাবো, তোমরা ভালো করে দেখো। হোম অপশানের প্রথমে আমরা দেখাবো কপি করা। কোনো কিছুকে কপি করব, ধন্য আমি এই সেলটিতে লিখলাম COMPUTER, কম্পিউটার। এই কম্পিউটার লেখাটিকে কপি করব। কম্পিউটার লেখাটি কপি করার জন্য এই কম্পিউটার সেলটিকে সিলেকশন বার দিয়ে আগে সিলেক্ট করলাম, করার পর হোমে গেলাম। হোমে যাওয়ার পর কপি, এই যে কপি অপশান আছে, এই কপি অপশানে ক্লিক করব। কপি অপশানে ক্লিক করলে কপি হয়ে যাবে, অথবা এটিকে সিলেক্ট করার পর কন্ট্রোল C মারলে কপি হবে। কপি হয়ে গেলে এটা একটা এরকম ডট 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 বক্সের মতো হয়ে যাবে, যতটা সিলেক্ট করা হবে ততটা। কপি করার পর আমরা সবাই জানি পেস্ট করতে হয়। এবার আমরা যেখানে পেস্ট করব বা যেই সেলে পেস্ট করব সেই সেলে ক্লিক করলাম। ধর নাও আমি এখানটায় পেস্ট করব, তাহলে এই সেলটিতে ক্লিক করলাম, করে হোম থেকে গিয়ে পেস্ট অপশানে ক্লিক করলাম। পেস্ট অপশানে ক্লিক করা মানে এখানে পেস্ট হয়ে যাবে। এরপরে আমরা আবার এই কপি করা যেহেতু আছে, আমি বারবার পেস্ট করতে পারি। আবার হয়তো এই সেলটিতে পেস্ট করব, এখানে ক্লিক করলাম, করে আবার হোম থেকে গিয়ে পেস্ট অপশানে ক্লিক করেও পেস্ট করতে পারি, অথবা কন্ট্রোল চেপে মেরেও পেস্ট করতে পারি। এইভাবে আমরা পেস্ট করতে পারি কপি করার পর। এরপর হচ্ছে কাট।
এখানে আমাদের কাটের অপশান আছে, আমরা কাট করব কি করে। কাট করতে হলে ধর নাও এই সেলটিতে আমাদের এই কম্পিউটার লেখাটি কাট করে নিয়ে আমি এখানটায় নিয়ে যাব, এই লেখাটিকে কাট করে নিয়ে এখানটায় নিয়ে যাব। তাহলে এই কম্পিউটার লেখাটিকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেকশন মধ্যে সিলেক্ট করলাম, করার পর হোম থেকে গিয়ে কার্ড অপশানে ক্লিক করলাম। কার্ড অপশানে ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল এক্স মারতে পারি, বা কার্ড অপশানেও ক্লিক করতে পারি। কার্ড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি এরকম ডট ডট আকারে একটি বক্স চলে আসবে। এরপর যেখানে এই কাট করে এটিকে নিয়ে যাব সেই সেলে ক্লিক করতে হবে, অর্থাৎ যেখানে পেস্ট করব সেখানে ক্লিক করতে হবে। আমি এখানে বলেছিলাম এই সেলে ক্লিক করলাম, করার পর হোম থেকে গিয়ে পেস্ট করে দিলাম, এখান থেকে এখানে চলে এলো। কাট মানে যেখান থেকে কাট করে নিয়ে যাবে সেখান থেকে যেখানে নিয়ে যাবে সেখানে চলে যাবে। এইভাবে আমরা কাট করতে পারি। এরপরে আমি কোনো সেলের যে টেক্সট থাকে বা কন্টেন্ট থাকে সেটির স্টাইল কি করে পরিবর্তন করব, ফন্ট স্টাইল বা ফন্ট কি করে পরিবর্তন করব সেটি দেখাচ্ছি। এখানে আমাদের এই হোম অপশানের যে কাজগুলো আছে প্রায় সব সিলেক্ট করেই করতে হবে। আমি এই কম্পিউটার লেখাটির ফন্ট স্টাইল পরিবর্তন করব। কম্পিউটার লেখাটিকে সিলেক্ট করলাম, করার পর হোম থেকে এখানে আমাদের ফন্ট ডাউন অ্যারো আছে, এই ফন্ট ডাউন অ্যারোতে ক্লিক করব। ক্লিক করার পর যেটা আমাদের পছন্দ সেটা আমি নিয়ে নেব। ধরুন আমার এই ফন্টটা পছন্দ, আমি এটা নিয়ে নিলাম, এটা চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখানে আর একটা বলে দরকার, এই যে কম্পিউটার ফন্ট চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কম্পিউটারের যে লেখাটি বেড়ে গেছে এটাকে একটি সেলের মধ্যে রাখতে হবে। এর জন্য আমাদের হেডিংয়ে যেতে হবে। কলম হেডিংয়ে যাওয়ার পর এখানে একটা এরকম প্লাস চিহ্ন আসবে, এটাকে ধরে এদিক টেনে দিলে এই ঘরটি বেড়ে যাবে। এইভাবে আমরা এখানে ফন্টটি পরিবর্তন করতে পারি। এবার ধরে নাও আমি সাইজ পরিবর্তন করব। এরপরে আছে ফন্ট সাইজ, মানে লেখার সাইজ পরিবর্তন। লেখার সাইজ পরিবর্তন করতে হলে যে লেখাটি সাইজ পরিবর্তন করব সেই লেখাটি, ধরে নাও আমি এই লেখাটার সাইজ পরিবর্তন করব, তাহলে এই সেলটিতে ক্লিক করলাম, করার পর হোমে গেলাম, হোম থেকে গিয়ে ফন্ট সাইজ ডাউন আরতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমার যে সাইজ পছন্দ সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, দেখো যে সাইজ পছন্দ সেটা আমরা নিয়ে নেব। ধরুন আমার 12 সাইজ পছন্দ, কিন্তু আমার কম্পিউটারের লেখাটি একটু কেটে গেছে, এর জন্য আমাকে কোথায় যেতে হবে, এই 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 কলমের হেডিংয়ে গিয়ে এই ড্র্যাগ, এই প্লাস চিহ্নটিকে ধরে ড্র্যাগ করে দিলে বেড়ে যাবে। এরপরে আছে গ্রো ফন্ট, মানে লেখার সাইজ বাড়বে। আমরা ফন্ট সাইজের সাহায্যে বাড়াতেও পারি কমাতে পারি, আর এই গ্রো ফন্টের সাহায্যে বাড়বে। কী করে বাড়বে ফন্ট সাইজ, আমি যে লেখাটির সাইজ পরিবর্তন করব মানে বাড়াবো, আমরা যেই সেলটির লেখাটিকে বাড়াবো সেই সেলটিকে ক্লিক করব। ক্লিক করার পর হোমে যাব, এবার ফন্ট ইনক্রিজ ফন্ট বা গ্রো ফন্ট বাটনে ক্লিক করব, লেখার সাইজটি বেড়ে যাবে। এরপর কমাতে হলে আবার পরেরটাই, অর্থাৎ ডিক্রিজ ফন্ট, এর দিক থেকে ক্লিক করব, ছোট হয়ে যাবে। এরপর আমি বোল্ড অপশানে চলে যাচ্ছি। বোল্ড হচ্ছে, আমরা এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে শিখেছি জানি, বোল্ড হচ্ছে লেখাকে বোল্ড করতে বা মোটা করতে ব্যবহার করা হয়। যে লেখাটিকে মোটা করব সেই সেলটিতে ক্লিক করব বা সেই সেলটিকে সিলেক্ট করব, করার পর বোল্ড অপশানে ক্লিক করব, লেখাটি বোল্ড বা মোটা হয়ে যাবে। আবার তুলে দিতে হলে আবার ওটাতেই ক্লিক করব, উঠে যাবে। এরপর ইটালিক, ইটালিক মানে আমি লেখাটিকে একটু বাঁকাবো, আরে বাঁকাবো। বাঁকাতে হলে কী করতে হবে, যে লেখাটিকে ওই ইটালিক করব সেটাকে সিলেক্ট করতে হবে বা সেই সেলটিকে ক্লিক করতে হবে, তারপর হোম অপশান থেকে ইটালিক বাটনে ক্লিক করব, ইটালিক হয়ে যাবে। এ দেখো একটু এটা বেঁকে গেল একটু আরে। এরপর আন্ডারলাইন, কোনো লেখাকে আন্ডারলাইন করতে হলে সেই সেলটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হোম অপশানে যাব, হোম অপশানে যাওয়ার পর এখানে আন্ডারলাইন বাটনে ক্লিক করলে হবে, বা আন্ডারলাইন ডাউন হাতে ক্লিক করলে এখানে সিঙ্গেল আন্ডারলাইন আছে আর ডাবল আন্ডারলাইন। আমি যদি ডাবল আন্ডারলাইন করি, ডাবল আন্ডারলাইন ক্লিক করবো, ডাবল হয়ে যাব, আর যদি সিঙ্গেল করি তাহলে সিঙ্গেল আন্ডারলাইন হবে। দেখো আন্ডারলাইন হয়ে গেছে। এরপর আমরা কোনো বর্ডার অ্যাপ্লাই করতে, অর্থাৎ এখানে যে এক্সেলের সেলগুলি আছে এগুলি আমরা যদি টেবিল আকারে দেখি তাহলে বর্ডার দিতে হবে। বর্ডার দিতে হলে কী করতে হবে, যতটা বর্ডার দেবো ততটা আমরা সিলেক্ট করব, সেই সেল এই সিলেকশানের বারের সাহায্যে সিলেক্ট করব। সিলেক্ট করার পর হোম অপশানে যাব, হোম অপশানে গিয়ে আমরা বর্ডার ডাউন অ্যারোতে ক্লিক করব। এখান থেকে বিভিন্ন রকমের বর্ডার আছে, বটম বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার। আমরা এখানে অল বর্ডার দেবো, অল বর্ডার দিলে বর্ডার হয়ে গেল। আর বর্ডার তুলতে হলে কী করতে হবে, যতটা বর্ডার দেওয়া আছে ততটা সিলেক্ট করব, যতটা তুলতে চাচ্ছি ততটাও করতে পারি, ততটা সিলেক্ট করলাম। করার পরে
হোম থেকে গিয়ে বর্ডার ডাউন আরোতে ক্লিক করার পর নো বর্ডার করলে বর্ডার উঠে যাবে, উঠে গেছে। এরপর আমরা সেলের হাইলাইট কালার পরিবর্তন করব বা ফিল কালার পরিবর্তন করব। ফিল কালার পরিবর্তন করতে হলে কী করতে হবে, আমরা যতটা সেল ফিল করব বা যে কালার দিয়ে সেলগুলিকে ফিল করব সেই সেলগুলিকে সিলেক্ট করতে হবে। ধরুন আমি এতটা, এগুলো একটা আলাদা ফিল কালার দেবো, এগুলোকে সিলেক্ট করলাম, করার পর হোমে গেলাম, হোমে যাওয়ার পর ফিল ডাউন হাতে ক্লিক করলাম, করে যে কালারটা আমার পছন্দ সেটা আমি নিয়ে নিলাম, সেইগুলো সেই রকম কালার হয়ে যাবে। এরপর এই ফিল কালারটি যদি তুলতে চাই তাহলে আবার যতটা আমি অ্যাপ্লাই করেছি ফিল কালার ততটা সিলেক্ট করব, তত সেই সেলগুলোকে সিলেক্ট করব, করার পর হোম থেকে যাওয়ার পর আমি ফিল কালার ডাউন হাতে ক্লিক করে নো কালার করে দেবো, ফিল কালার উঠে যাবে। এরপর হচ্ছে টেক্সট কালার বা ফন্ট কালার। ফন্ট কালার পরিবর্তন করতে হলে যে লেখা বা যে সেলের কন্টেন্টের ফন্ট কালার পরিবর্তন করব সেই সেলটিতে ক্লিক করব বা সিলেক্ট করব, সিলেক্ট করলাম, করার পর হোমে যাব, হোমে যাওয়ার পর ফন্ট কালার ডাউন হাতে ক্লিক করব, এখান থেকে যে কোনো একটা কালার আমরা নিয়ে নেব। ধরুন আমরা রেড কালার নেব, রেড কালার হয়ে গেল। এরপর আমি দেখাবো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে এখানে 6 প্রকার অ্যালাইনমেন্ট আছে। একটা হচ্ছে লেফট, এটা হচ্ছে সেন্টার, আর এটা হচ্ছে রাইট। ধরে নাও আমি অ্যালাইনমেন্ট হচ্ছে টেক্সটটা কোন দিক থেকে যেন সমান হবে। এটা এই সেলটিতে লেখাটি হচ্ছে লেফট আছে, বাঁ দিকে আছে, এটাকে মাঝখানে করলাম, মাঝখানে হলো। আর মানে এটা সেন্টার অ্যালাইনমেন্ট, মাঝখানে। আর এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, আর এটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আর এখানে আছে তিনটি, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে মিডিল, আর এটা হচ্ছে বটম। এটা কি করে বুঝবো? এটা যদি আমরা রোয়ের সাইজটা বড় হয় এবার বুঝতে পারবো। আমরা এখানে যেমন এটা কম্পিউটার লেখাটা নিচে আছে, এটা মানে বটম অ্যালাইন, এটা মিডিল, মিডিলটা ক্লিক করলে এটা মিডিলে হবে। আর এটা হচ্ছে টপ অ্যালাইনমেন্ট। এরপর আমি দেখাবো টেক্সট র্যাপিং। টেক্সট র্যাপিং হচ্ছে আমরা একটি সেলে যখন লিখব, যেমন এই সেলটি আমরা লিখছি, লিখতে 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 এটা সেলটা বেরিয়ে গেল, আমি যদি বাইরে ক্লিক করি এটা এরকমই হয়ে থাকবে। তখন আমরা কি করি, এই সেলটাকে বাড়িয়ে নিই, কলমের হেডিংয়ে গিয়ে এই প্লাস চিহ্নটাকে ধরে ড্র্যাগ করে এটা আমরা বাড়িয়ে নিই। কিন্তু না বাড়িয়েও আমরা যদি পরের লাইনে যাই, পরের লাইনে অটোমেটিক্যালি চলে যাবে। যদি এটা সিলেক্ট করে এই টেক্সট র্যাপিং অপশানে আমরা ক্লিক করি তাহলে এটি পরের লাইনে অটোমেটিক্যালি চলে যাবে। এরপরে এখানে আছে ডিক্রিজ ইনডেন্ট। ইনডেন্ট হচ্ছে যদি আমার এই সেলটি বড় হয়, এইটা এখান থেকে শুরু হয়েছে, আমি অ্যালাইনমেন্ট একটু চেঞ্জ করে দিচ্ছি, এটা মাঝখানে করে নিচ্ছি। ধরে নাও আমার এই লেখাটা লেফট অ্যালাইনমেন্ট আছে, আর উপর নিচে মাঝখানের মধ্যে আমাদের আছে এটা মিডল অ্যালাইনমেন্ট। আমি চাচ্ছি যে এই লেখাটি লেফট অ্যালাইনমেন্টই থাকুক কিন্তু একটু দূরে, একটু পর থেকে শুরু হোক। তাহলে আমাদের এখানে ইন্ডিয়ান চেঞ্জ করা যায়, এটা প্যারাগ্রাফের ক্ষেত্রে বা চিঠি লিখতে ব্যবহার করা হয়। এটা ডিক্রিজ, এটা কমানোয় আছে, এটা ইনক্রিজ করলে বাড়বে, এই যে বেড়ে যাচ্ছে। এটা কিন্তু অ্যালাইনমেন্ট চেঞ্জ হচ্ছে না, অ্যালাইনমেন্ট লেফটই আছে আর মিডিল অ্যালাইনমেন্টই আছে, কিন্তু আমরা লেখাটাকে যদি সরাতে চাই এইভাবে ইনক্রিজ করলে একটু সরে যাবে আর ডিক্রিজ করলে কমে যাবে। এরপরে আমি চলে যাব মার্চ অ্যান্ড সেন্টার। কোনো হেডিং করার জন্য ব্যবহার করা হয়। ধরুন এখানে আমরা পরপর একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটি যে সেল আছে এই সেলটিকে আমি একটা সেলে পরিণত করতে চাই। মার্চ মানে হচ্ছে যুক্ত করা। মার্চ করতে হলে আমরা কি করব, যে সেলগুলোকে মার্চ করব মিনিমাম দুটো সেল সিলেক্ট করতে হবে। মার্চ যুক্ত করতে হলে দুটো সেল দরকার, আর ম্যাক্সিমাম তুমি যটা করতে চাও করতে পারো। এরপরে তাহলে আমরা কি করব, ওইটা হচ্ছে সিলেক্ট করে নেবো প্রথমে যতগুলো মার্চ করতে চাই। আমি চারটে সেল মার্চ করতে চাই, চারটে সেল সিলেক্ট করলাম, করার পর হোমে গিয়ে আমরা মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম, করলে এখানে এটা একটি সেলে পরিণত হয়ে গেল। মার্চ অ্যান্ড সেন্টার মানে যুক্ত হয়ে যাবে এবং মাঝখান থেকে লেখা হবে। আমি যদি কোনো কিছু টাইপ করি এটা মাঝখান থেকেই হবে। এরপরে আমি চলে যাচ্ছি সেলের ফরম্যাট। এখানে সেলের বিভিন্ন রকম ফরম্যাট আছে, যেমন এটা নাম জেনারেল হয়ে আছে। এটা আমি এখানে যদি কোনো নাম্বার লিখি, এই যে নাম্বার লিখছি, এই নাম্বার, এটাকে সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে আমি এই জেনারেলটা থেকে গিয়ে আমি এখান থেকে শুধু নাম্বার করে নিলাম, তাহলে দেখুন দশমিকের ঘর এসেছে, ঠিক আছে, নাম্বার। আবার জেনারেল করলে ওই দশমিকটা থাকবে না। জেনারেল মানে টেক্সটও থাকতে পারে, আবার নাম্বারও থাকতে পারে, নর্মাল জেনারেল হবে।
নাম্বার করলে নাম্বার, আমাদের এখানে কারেন্সি আছে, কারেন্সির মতো হয়ে যাবে। অ্যাকাউন্ট হলে অ্যাকাউন্ট, ডেট হলে ডেটের ফরম্যাট আসবে, লং ডেট হলে লং ডেট, শর্ট ডেট, টাইমের ফরম্যাট, পার্সেন্টেজ করলে পার্সেন্টেজ আসবে। যেমন আমি পার্সেন্টেজ করে দিলাম, এখানে পার্সেন্টেজ চিহ্ন আসলো। আবার আমি এখান থেকে নাম্বার করে দিলাম, নাম্বার হয়ে গেল। এভাবে আমরা এখান থেকে সেলের ফরম্যাটগুলি চেঞ্জ করতে পারি। এরপরে আমাদের অপশান আছে হচ্ছে অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাট। অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাটটা কি? যেমন আমি এটা তো ধরুন একটা অ্যামাউন্টের ফিগার আছে, ধরে নাও এই অ্যামাউন্টের ফিগারের আগে আমি এখানে রুপিসের চিহ্ন ব্যবহার করতে চাই বা ডলারের সাইন ব্যবহার করতে চাই, সেখান থেকে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তার জন্য কি করতে হবে, যেগুলো অ্যাপ্লাই করব যে সেলগুলিতে, সেই সেলগুলোটা সিলেক্ট করতে হবে বা সেই নাম্বার সেলগুলোকে সিলেক্ট করতে হবে। করার পর হোম থেকে গিয়ে আমি এই অ্যাকাউন্টিং নাম্বার ফরম্যাটের ডাউন অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেটা নেবো এখান থেকেও নিতে পারি বা মোর অ্যাকাউন্টিং ফরম্যাটসে যাব। মনে ওখান থেকে একটা ডায়ালগ বক্স আসবে, এই ডায়ালগ বক্সে গিয়ে অ্যাকাউন্টিং সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই সিম্বলের এখান থেকে আমি ডাউন অ্যারো থেকে যে সিম্বলটা নিতে যাচ্ছি সেই সিম্বলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরে নাও আমি রুপিজের সাইন এখানে আছে নাকি দেখি। ধরে নাও আমি এইটাই নিচ্ছি, এটা নিলাম। আর দশমিকের পর কটা ঘর থাকবে, এখানে ডেসিমাল প্লাস 2 আছে, আমি 3 করে দিলাম বা 1 করে দিলাম, তাহলে দশমিকের পর সাধারণত দুটো হয়ে থাকে, 2ই থাকুক। এরপর আমি ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখো দশমিক পর দুটো ঘর এবং লাখে কমা আর হাজারে কমা, আর ওই যে সাইনটা অ্যাকাউন্টিংয়ের জন্য নিয়েছি সেই সাইনটা এসে গেছে। এরপর আমি পার্সেন্টেজ ব্যবহার করব। ধন্য আমি এই সেলগুলিতে পার্সেন্টেজ সিলেক্ট করে দিলাম। এই সেলগুলিতে সিলেক্ট করার পর হোমে গেলাম। হোমে যাওয়ার পর পার্সেন্টেজ বাটনে ক্লিক করলাম। এই সেলগুলি পার্সেন্টেজ অ্যাপ্লাই হবে, যা লিখবো তার পাশে পার্সেন্টেজ হয়ে যাবে। ধরুন আমি 5 লিখলাম, 5-এর পাশে পার্সেন্টেজ। এখানে আমি 2 লিখলাম, 2-এর পাশে পার্সেন্টেজ হয়ে যাবে। এরপরে আমি কমা অ্যাপ্লাই করব। ধরুন আমি এই সেলটিতে কিছু নাম্বার টাইপ করলাম, তাতে আমি কমা ব্যবহার করতে চাই, তাহলে এই সেলটিকে সিলেক্ট করে আমি হোম থেকে গিয়ে ওই কমাতে ক্লিক করে দিলাম, এখানে কমা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর আমি ইনক্রিজ ডেসিমেল এবং ডিক্রিজ ডেসিমেল করব। ইনক্রিজ ডেসিমেল বলতে দশমিকের পরে সংখ্যা বাড়বে বা ঘর সংখ্যা বাড়বে, আর ডিক্রিজ হচ্ছে কমবে। ধরুন এই সেলটিতে আমাদের কটা আছে, দশমিকের পর দুটো ঘর আছে, দুটো শূন্য আছে, আমি কমাতে যাচ্ছি। এই সেলটাকে সিলেক্ট করলাম, করার পর হোমে গেলাম। হোমে যাওয়ার পর ইনক্রিজে করলাম ক্লিক, ইনক্রিজে আরেকবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, বাড়ছে একটা করে, যবার ক্লিক করবো তত করে বাড়বে। আর ডিক্রিজ হলে কমে যাবে। দুটো রাখি বা একটা বা নাও রাখতে পারি, আর ইনক্রিজ হলে বাড়বে। এরপর আমি কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করার আগে বলবো, এখানে এই কন্ডিশনাল ফরম্যাটের অনেক অপশান আছে। আমি জাস্ট একটা উদাহরণের সাহায্যে একটি অপশান দেখাচ্ছি এবং এর বিস্তারিত আলোচনা অন্য একটি ভিডিওতে দেখাবো। আমি প্রথমে ধরে নাও আমি এই সেলেতে যাদের 12,000 টাকার বেশি স্যালারি আছে আমি সেটা দেখতে চাই। এখানে যেমন অনেক আছে, আমার এটা সামান্য কটা আছে, কিন্তু ধরে নাও অনেক আছে, তখন আমি 12,000 টাকার বেশি কার কার আছে কী করে দেখতে চাই, এর ওপর কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাই। সেটার জন্য কি করতে হবে, প্রথমে আমাকে এই সেলগুলিকে সিলেক্ট করে দিতে হবে, স্যালারি সেলগুলিকে, তারপর হোম, তারপর কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হাইলাইট, এই অপশানটাই দেখাচ্ছি, হাইলাইট সেল রুলস গ্রেটার দ্যানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে একটা ডায়লগ বক্স আসবে। এরপর আমাকে এখানে 12,000 লিখে দিতে হবে, 12,000, 12,000 লিখে দিলাম। 12,000 লেখার পর ওকে করলাম। যেগুলো 12,000 টাকার বেশি সেগুলো হাইলাইট হয়ে দেখাচ্ছে। এভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারি। এবার এই কন্ডিশনাল ফরম্যাটিং যে অ্যাপ্লাই হয়ে আছে, আমি চাচ্ছি যে এই হাইলাইটগুলো উঠে যাক। উঠে যাওয়ার জন্য এগুলোকে আবার গোটায় সিলেক্ট করতে হবে, করার পর হোমে যেতে হবে, আবার কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস করলে উঠে যাবে। এরপর চলে যাব ফরম্যাট অ্যাজ টেবিল। আমরা এখানে একটা টেবিল আমরা এটা নিজেরাই তৈরি করেছি, বর্ডার কালার টাইপ করে। আমি একটা আলাদা টেবিল তৈরি করতেই পারি এখানে। ধরুন আমি এটাকে এইভাবে এটা গোটার একটা টেবিল করব, তাহলে এই সেলগুলিকে আগে সিলেক্ট করব, যেগুলো সেই সেলগুলি নিয়ে আমরা টেবিল তৈরি করতে চাই সেগুলো সিলেক্ট করব। করার পর হোমে যাব, হোমে যাওয়ার পর ফরম্যাট অ্যাজ টেবিলে ক্লিক করব, করার পর আমার যেটি পছন্দ সেটি নিয়ে নেব। সেই নেওয়ার পর
আর এটা এরকম আসবে, দিয়ে ওকে করে দেবো। ওকে করে দিলে সেরকম একটা টেবিল হয়ে যাবে। ঠিক আছে, এরপর কন্ট্রোল জেড করে দিলাম, এটা চলে গেল। ঠিক আছে, এরপর আমি সেল স্টাইল পরিবর্তন করব। কোনো সেলের স্টাইল পরিবর্তন করতে হলে সেই সেলগুলিকে আগে সিলেক্ট করতে হবে। ধরে নাও আমি এই সেলগুলিকে স্টাইল পরিবর্তন করব। এই সেলগুলিকে সিলেক্ট করলাম, তারপর হোমে গেলাম। হোমে যাওয়ার পর সেল স্টাইলে ক্লিক করলাম, করার পর যেটি আমার পছন্দ সেটি এখান থেকে আমরা নিয়ে নেবো। ধরুন আমার এটা পছন্দ, এটা নিয়ে নিলাম। এইভাবে আমি করতে পারি। আমি কন্ট্রোল জেড করে আগের অবস্থায় চলে যাচ্ছি। এরপর আছে অপশান আমাদের ইনসার্ট। ইনসার্টের বিভিন্ন রকম অপশান আছে, যেমন প্রথমে আছে ইনসার্ট সেল, তারপরে ইনসার্ট সিট রো, তারপর ইনসার্ট সিট কলম, তারপর ইনসার্ট ইনসার্ট সিটস। ধরে নাও আমার এখানটা আরেকটা সেলের প্রয়োজন, তাহলে এই সেলটিতে প্রথম ক্লিক করলাম, তারপর হোমে গেলাম, তারপর ইনসার্ট ডাউন আরতে ক্লিক করলাম, করার পর ইনসার্ট সেলে ক্লিক করলাম। করার পর এখানে বিভিন্ন রকম আসবে, শিফট সেল রাইট মানে ডান দিকে আসবে সেল, তারপর শিফট সেল ডাউন নিচের দিকে আসবে, তারপরে এন্টার রো একটা গোটা রো সেল হিসাবে আসবে, তারপরে এন্টার কলম। এন্টার এই শিফট সেল এটা সিলেক্ট হয়ে আছে, এটাই করে ওকে করলাম। করলে এখানে আরেকটা সেল চলে আসবে। আমরা যে সেলে ক্লিক করব তার উপরে সবসময় আসে, মনে রাখতে হবে। যদি কলম হয় তাহলে আগের কলমে আসবে, আর যদি রোয়ে হয় তাহলে আগের রোয়েতে নতুন সেল আসবে। আমি কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে আসছি। এরপর আছে ইনসার্ট সিট রো। ধরে নাও আমি এই রামদাস বলে যে লাইনটা আছে, রোটা আছে, এই রোয়ের আগে আরেকটা আমাদের লিখতে হবে, রো লিখতে হবে বা রো দরকার, আরেকজনের একটা ফরম্যাট দরকার। তখন কি করবো, আমি তো করে ফেলেছি, এই মুহূর্তে কি কেটে আবার নতুন করে করব না। আমরা তার জন্য কি করতে হবে, যেখানে দরকার তার আগে রাখতে হবে। আমার রামদাসের আগে দরকার, তাহলে আর রামদাসের এই সেলটিতে ক্লিক করলাম, করার পর হোমে যাবে। হোমে যাওয়ার পর ইনসার্ট ডাউনাতে ক্লিক করব, করার পর ইনসার্ট সিট রো করলে এখানে এরকম চলে আসবে, একটা সেল চলে আসলো। আমি কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে যাচ্ছি। এরপরে আছে ইনসার্ট সিট কলম। ধরে নাও এই স্যালারির আগে আরেকটা আমাদের হয়তো এমপ্লয়ি নাম্বার বা স্টুডেন্ট রোল নাম্বার এরকম একটা আমাদের কলম দরকার। তাহলে আগে আসবে বলেছি, তাহলে আমি স্যালারির ঘরেতেই ক্লিক করলাম, এই স্যালারির আগে আসবে কলম। তাহলে ক্লিক করার পর হোমে যাব, হোমে যাওয়ার পর ইনসার্ট ডাউনাতে ক্লিক করব, তারপরে ইনসার্ট সিট কলমে ক্লিক করব, করলে এখানে একটি কলম আসবে। এবার আমি টাইপ করে কাজ করে নিতে পারি। আমি কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে গেলাম। এরপর আছে ইনসার্ট সিট। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে আমাদের 3টে সিট ছিল, আমি প্রথমে বাড়িয়েছিলাম 4-5। এখানে আরও নতুন সিট করা যায়। আমি যেমন 5 নম্বর সিটে আছি, আমি যদি এখান থেকে সিট ইনসার্ট করি তাহলে এই 5 নম্বরের আগে আসবে, যে সিটটিতে ক্লিক করা থাকবে তার আগে আসবে, মানে 5-এর পর 6 নম্বর সিটটা এই 5-এর আগে আসবে। তার জন্য আমরা কি করতে হবে, হোমে গেলাম, হোমে যাওয়ার পর ইনসার্ট ডাউনাতে ক্লিক করলাম, করার পর ইনসার্ট সিট করলে এখানে 6 নম্বর সিট চলে আসলো। অথবা আমরা এটিতে ক্লিক করেও সিট আনতে পারি, অথবা শিফট F+11 প্রেস করেও আমরা নতুন সিট আনতে পারি। এরপরের অপশানে আছে আমাদের ডিলিট। ডিলিট ইনসার্ট যেমন আসবে নতুন, ডিলিট হচ্ছে ডিলিট হয়ে যাবে। যেমন প্রথমে আছে হচ্ছে ডিলিট সেল, তাহলে যে সেলটিকে ডিলিট করব সেই সেলটিতে ক্লিক করব, করার পর হোমে যাব, হোমে যাওয়ার পর ডিলিট সেলে ক্লিক করলে, করার পর এখান থেকে যেটি করতে যাই, যেটি সিলেক্ট হয়ে যায় সেটাই থাক, দিয়ে ওকে করলাম, করলে ডিলিট হয়ে গেল। আমি কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে আসছি। এরপরে আছে ইনসার্ট সিট রো। ধরে নাও আমি এই রামদাস যে রোটা আছে, এই রোটাকে আমি ডিলিট করতে চাই। এটাকে সিলেক্ট করলাম, করে হোমে গেলাম, হোমে যাওয়ার পর ডিলিট ডাউন আরো, তারপর ইনসার্ট সিট রো করলে আগের করলে ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড করে আগের অবস্থায় ফিরে আসলাম। এরপরে আছে ইনসার্ট সিট কলম। ধরে নাও আমি এই স্যালারিস কলমটাকে ডিলিট করতে চাই। এই স্যালারি কলমটাকে আমরা সিলেক্ট করলাম বা বি কলমটাকে সিলেক্ট করলাম, করার পর হোমে গেলাম, হোমে যাওয়ার পর ডিলিট ডাউন আরো, তারপরে ডিলিট সিট কলমে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল জেড করে আমি আগের অবস্থায় ফিরে আসলাম। এরপরে আমি ডিলিট সিট আছে, মানে সিটকে কোনো সিটকে ডিলিট করতে হবে। কোনো সিটকে ডিলিট করতে হলে কী করতে হবে, ধরুন আমি এই 6 নম্বর সিটটাকে ডিলিট করব, তাহলে 6 নম্বর সিটটাতে ক্লিক করলাম, করার পর হোম, তারপর ডিলিট ডাউন আরো, তারপরে ডিলিট সিট করলে এখানে 6 নম্বর সিটটা ডিলিট হয়ে যাবে।
অথবা আমি এই ধরুন 5 নম্বর সিটটাকে রিড করব। 5 নম্বর সিটটাকে রিড করার জন্য রাইট ক্লিক করব সিটের ওপর, তারপরে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। আর যদি কোনো সেলেতে কন্টেন্ট থাকে তাহলে আরেকবার ডিলিট অপশান আসবে, তাতে ক্লিক করতে হবে। এরপরে আছে ফরম্যাট। এখানে ফরম্যাটের অনেকগুলোই অপশান আছে, আমি কিছু দেখাচ্ছি। প্রথমে আছে রো হাইট। এটি রো হাইট বলতে এই যে রো আছে, এই রো এর হাইট আমরা পরিবর্তন করতে পারি। ধরলাম এই রোটায় যে কোনো একটা সেলে ক্লিক করলাম, করার পরে হোম থেকে গিয়ে ফরম্যাট অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর রো হাইটে গেলাম। এখানে রো হাইট আছে 14.4, আমি এটাকে 15 করে দিলাম, করে ওকে করলাম, করলে একটু বাড়লো, একটু সাইজটা বেড়ে গেল। এইভাবে আমরা অটোফিট মানে লেখার যেরকম সাইজ থাকবে সেরকম হয়ে যেতে পারে। তারপরে কলম ওয়াইজ ওই একইভাবে কলমের মানে এই কলমটা, এই যে কলম কতটা চওড়া হবে ওয়াইজটা, সেটা আমরা এর সাহায্যে করতে পারি। এরপরে আমি এটা করে দেখাচ্ছি কলমের ওয়াইডটা। এই কলমটা ক্লিক করলাম, করার পর হোম থেকে গিয়ে ফরম্যাট থেকে কলম ওয়াইড এখানে 7.56 আছে, আমি এটাকে করে দিলাম 10, করে ওকে করলাম, করলে এখানে কলমের ওয়াইডটা বা চওড়াটা বেড়ে যাবে। এরপরে আছে অটোফিট, মানে কলমের যদি লেখার সাইজ যেরকম হবে সেরকম অনুযায়ী বা লেন্থ যত হবে সেরকম অনুযায়ী অটোফিট করে দিলে অটোফিট সেরকম হয়ে যাবে। এরপর ডিফল্ট হয় মানে ডিফল্ট যেটা আছে সেটা হয়ে যাবে। এরপর হাইট আনহাইট আছে, কোনো রোকে হাইট করতে হলে হাইট রো, হাইট কলমস, হাইট সিট, আনহাইট রো, আনহাইট কলমস, এটা করা যায়। মানে হাইট হচ্ছে যে কলমটিকে বা রোটিকে হাইট করব সেটাকে সিলেক্ট করতে হবে। ধরে নাও আমি বি কলমটিকে আমি হাইট করতে হলে বি কলমটিকে আমাকে সিলেক্ট করতে হবে। আমি বি কলমটিকে সিলেক্ট করলাম, হোম থেকে গিয়ে ফরম্যাট থেকে হাইট অ্যান্ড আনহাইট, তারপরে হাইট কলমস, আমি কলম হাইট করব, করলে কলমটি হাইট হয়ে গেল। এবার কলমটিকে আনহাইট করতে হলে কি করে আনহাইট করব, আমাদের তো জানা ছিল যে আমাদের এরপর বি ছিল, বিটাকে আমরা আনহাইট করেছি, তাহলে এই দুটো সেলকে সিলেক্ট করে দিতে হবে, বা গোটাটাই আমি কন্ট্রোল এম এ গোটাটাই সিলেক্ট করলাম, করার পর হোমে গেলাম, হোমে যাওয়ার পর ফরম্যাট থেকে হাইট অ্যান্ড আনহাইট, তারপরে আনহাইট কলমস করলে এই সেল 20 কলমটা আনহাইট হয়ে যাবে। একইভাবে রো, ধরে নাও আমি এই 3 নম্বর রো অর্থাৎ শ্যাম রয় 12,300 যে রোটা আছে, এটাকে আমরা আনহাইট করবো, এই হাইট করতে হলে এটাকে সিলেক্ট করব, করার জন্য সিলেক্ট করলাম, তারপর হোম, তারপরে ফরম্যাট থেকে হাইট অ্যান্ড আনহাইট, তারপরে হাইট রো করলে রোটা হাইট হয়ে যাবে। আনহাইট করতে হলে আবার কন্ট্রোল এ করে গোটারে সিলেক্ট অল, তারপরে হোম থেকে ফরম্যাট থেকে হাইট আনহাইট, তারপরে আনহাইট রো, এভাবে আমরা করতে পারি। এরপরে সিটকে, এই যে এখানে সিট আছে, ধর নাও আমরা 4 নম্বর সিটটাকে আনহাইট করতে চাই, 4 নম্বর সিটটাকে ক্লিক করলাম, তারপর হোম, তারপরে ফরম্যাট, তারপরে হাইট আনহাইট, তারপরে হাইট সিট করলে 4 নম্বর সিট, এইভাবে 4 নম্বর সিটটা হাইট হয়ে যাবে। 4 নম্বর সিটটাকে এবার আনহাইট করবো কি করে, আনহাইট করতে হলে হোমে যেতে হবে, হোমে যাওয়ার পর ফরম্যাটে যেতে হবে, ফরম্যাটে যাওয়ার পর হাইট আনহাইটের পর আনহাইট সিট করার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখানে 4 নম্বর সিটটা করে দিলাম, তারপর সিলেক্ট সিট, তারপরে ওকে করলে আনহাইট হয়ে যাবে। এরপরের অপশান আছে আমাদের রিনেম সিট। এই সিটের নাম চেঞ্জ করতে চাই, 4 নম্বর সিটের নামটি হয়তো আমি করতে চাই কম্পিউটার, তাহলে এই 4 নম্বর সিটটার উপর ক্লিক করলাম, 4 নম্বর সিটে ক্লিক করলাম, করার পর হোমে গেলাম, হোমে যাওয়ার পর ফরম্যাটে গেলাম, তারপরে রিনেম সিট করলে এটা ব্ল্যাক হয়ে যাবে। এখানে আমরা ধরে নাও এই নামটা কম্পিউটার করব, COMPUTER, কম্পিউটার লিখে বাইরে ক্লিক করে দিলাম, নাম চেঞ্জ হয়ে যাবে। এরপরের অপশান হচ্ছে মুভ আর কপি। ধরো এই কম্পিউটার যে সিটটা আছে এটাকে আমি আরেকটা কপি করতে চাই, কপি করতে হলে কি করতে হবে, এই কম্পিউটার সিটটাকে ক্লিক করলাম সিট ট্যাবের ওপর, তারপর হোম ট্যাবে ক্লিক করলাম, তারপর ফরম্যাট অপশান, তারপরে মুভ আর কপি এ ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ আসার পর এই কম্পিউটার সিটটা কপি এখানেই হবে, কার পর হবে,
তারপর যদি মুভ দ্য এন্ড করতে চাই মানে শেষে হবে, বা এখানে যদি আমি করতে চাই হয়তো সিট 2 এর আগে, তাহলে সিট 2 এ ক্লিক করলাম। বিফোর সিট মানে কারণ সিটের আগে হবে, তাহলে সিট 2 এর আগে হয়তো কম্পিউটার এই যে সিটটা আছে এটা কপি হবে, তাহলে এটা ক্লিক করলাম। করার পর ক্রিয়েট এ কপিতে চেক করলাম বা টিক দিলাম, তারপর ওকে করলাম। ওকে করলে দেখো এখানে কম্পিউটার 2, এটাকে আমি নাম চেঞ্জ করে নিতেই পারি অনায়াসে। এরপরে আছে এরপর আছে ট্যাব কালার, মানে এই যে সিট 1 সিট 2 এগুলো একটা সিট ট্যাব, এই ট্যাবের এগুলো যেমন এখানে একটা হালকা কালার আছে, এটাকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি। কি কালার দেবো এখানে? ধরে নাও আমি এই কম্পিউটার টুটাকে আমি সবুজ কালার দিতে চাই বা গ্রিন কালার দিতে চাই। এটাতে আমি ক্লিক করলাম, করার পর হোমে গেলাম। হোমে যাওয়ার পর হচ্ছে ফরম্যাটে ক্লিক করলাম, ট্যাব কালার থেকে আমি গ্রিন কালার দেবো বলেছি, গ্রিন দিলাম, গ্রিন হয়ে গেছে। এটা আমি পরের সেটটায় ক্লিক করলে গ্রিন কালারটা ভালো করে বুঝে যাবে। এরপরের অপশান আছে প্রোটেক্ট সিট আর লক সেল আর ফরম্যাট সেল, এইটা আমরা পরের ভিডিওতে অন্য একটা ক্লাসের মাধ্যমে বুঝিয়ে বলবো। এরপরে আমি চলে যাচ্ছি অটো সাম, অর্থাৎ যোগ। যোগ করতে হলে ধরুন আমি টোটাল এইটাখানটা যোগ করতে চাই, তাহলে যোগ করতে হলে এই যে সাবজেক্ট 1 সাবজেক্ট 2 সাবজেক্ট 3 যোগটা এখানে করব। এই সেলটিতে ক্লিক করলাম, করার পর হোমের পর অটো সাম বাটনে ক্লিক করলাম, এখানে যোগ হয়ে যাবে, দিয়ে এন্টার দিলাম, যোগ হয়ে গেল। আমি যোগের একটা ভিডিও আছে, সেখানে 7টি পদ্ধতিতে যোগ করেছি, দেখিয়েছি, সেখানে ভালো করে দেখে নেবে, বুঝতে পারবে যোগটা আরও কীভাবে অন্য পদ্ধতিতে করা যায়, তোমরা ভালো করে বুঝতে পারবে। এরপর এখানে যে ড্র্যাগ বার আছে, টেনে দিলে সবগুলোই যোগ হয়ে যাবে। এরপর হচ্ছে আমি এটাকে কন্ট্রোল জেড করে আগে যেমন ছিল তেমন জায়গায় চলে যাচ্ছি। এই অটো সাব অপশানের ডাউন অ্যারো আছে, এখানে সাম আছে, এভারেজ আছে, কাউন্ট নাম্বার আছে, ম্যাক্সিমাম মিনিমাম আছে। আমি সামটা দেখাচ্ছি, সামটা ওই একই, সাম মানে যোগ। এই টোটালের ঘরে ক্লিক করলাম, তারপর হোম, তারপর অটো সাম ডাউন অ্যারো, তারপর সাম দিয়ে আবার এন্টার দেবো। এন্টার দিলে এখানে যোগ হয়ে যাবে। আবার এখানে ড্র্যাগ বার আছে, ড্র্যাগ দিয়ে টেনে দেবো, সবগুলোর যোগ হয়ে যাবে। এরপর আছে এভারেজ। এভারেজ করতে হলে ধর না আমি এই সেলটাতে এভারেজ করলো, এটা এভারেজ পুরো টাইপ করি, AVERAGE, এভারেজ। এটাই এভারেজ বার করব। এখানে 135-এর এভারেজ বার করব, মানে 3 দিয়ে ভাগ করবো এটাকে। এভারেজ বার করতে হলে কি করতে হবে? এভারেজ সেলটায় ক্লিক করলাম, ক্লিক করার পর হোম, তারপরে আরও সাম ডাউন আরও, তারপর এভারেজে ক্লিক করার পর যে সেলগুলো এভারেজ হবে, অর্থাৎ এই সাবজেক্ট 3টি সিলেক্ট করতে হবে। আমাদের কিন্তু টোটাল পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে, আমাকে সিলেক্ট করে নিতে হবে এই এখান থেকে এখান পর্যন্ত। যেই ঘরে এভারেজ হচ্ছে সেই ঘরে সোজা সেই সাবজেক্টগুলি শুধু সিলেক্ট করতে হবে। করার পর এন্টার দেবো, দিলে এভারেজ বেরিয়ে যাবে। আবার এটা সিলেক্ট করে ড্র্যাগ করে দেবো, দিলে সবারই এভারেজ বেরিয়ে যাবে। এখানে যে দশমিকের ঘর বেড়ে গেছে, আমরা আগে শিখেছি, এখানে ডিক্রিজ করে দিলে কমে যাবে, দুটো ঘর রাখতে পারি, ঠিক আছে, ডিক্রিজ ইনক্রিজ করে। আর এটার এখানে বর্ডারটা আগের মতো দিয়ে দিতে পারি, সিলেক্ট করব, সিলেক্ট করে হোম থেকে গিয়ে বর্ডার ডাউন আরো থেকে বর্ডার ডাউনে ক্লিক করব, করে অল বর্ডার্স করলে এখানে বর্ডার অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে আছে কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন, এগুলো আমরা হচ্ছে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, তোমরা দেখে নেবে ভালো করে। এর পরের অপশানে আমি দেখাবো ফিল হচ্ছে বিভিন্ন রকমের আছে, ডাউন, রাইট, আপ, লেফট। যেমন এই ABC লেখা এই ফিল্ডটা এই ডান দিকে হবে, তাহলে ডান দিকে সেলে ক্লিক করলাম, করার পর হোমে গেলাম, হোমে যাওয়ার পর ফিল অপশানে ক্লিক করার পর রাইট করে দিলাম, এই লেখাটা রাইট দিকে হয়ে গেল। আর ডাউন করলে ডাউন, লেফট হলে লেফট, আর রাইট হলে রাইট, আর টপ হলে টপ, এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। ফিল অপশানে আরেকটি আছে, যেমন আমি দেখাচ্ছি এখানে 1 টাইপ করলাম, এখানে একটা ঘরে 1 একটা সেলে 1 টাইপ করলাম, করার পর হোম থেকে গিয়ে ফিল থেকে সিরিজ অপশানে ক্লিক করলাম। সিরিজ অপশানে ক্লিক করার পর আমি এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমি রো অনুযায়ী হবে, মানে রো অনুযায়ী পরপর সিরিজ হবে। রোয়েতে ক্লিক করলাম, রো বা কলাম ক্লিক করতে হবে, আমি রোয়েতে করলাম। করার পর আমি লিনারে টাইপ করব, তারপরে ট্রেন্ড যেমন আছে থাক। স্টেপ ভ্যালু মানে একের পর কত হবে, ধরুন একের পর 2 হবে, একের পর যদি 3 হয় তাহলে আমি এখানে স্টেপ ভ্যালু হচ্ছে 2 লিখবো। আমি একের পর 2 করতে চাই, মানে সিরিজটা 1 2 3 এরকম করতে চাই, তার জন্য স্টেপ ভ্যালু 1 হবে। আর স্টেপ ভ্যালু হয়তো 15 পর্যন্ত, আমি ওই 1 2 3 4 5 করে 15 পর্যন্ত করতে চাই, তাহলে এখানে 15 বা 15 টাইপ করব। করার পর ওকে করে দেবো,
ওকে করলে এখানে 1 2 3 4 5 রো অনুযায়ী, যেহেতু রোতে ক্লিক করেছিলাম, 15 পর্যন্ত হয়ে যাবে। এই যে 15 পর্যন্ত এখানে হয়ে গেল। এরপরে আছে শর্ট অ্যান্ড ফিল্টার। এরপরে আছে শর্ট অ্যান্ড ফিল্টার, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিই। এরপরে আছে শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট হচ্ছে শর্ট করা মানে বাছাই করা, ফিল্টার মানে খুঁজে বার করা বা ফিল্টার করে বার করা। ঠিক আছে, এখানে যেমন আমি এই যে রাম আছে, আমি চাচ্ছি যে এ থেকে এ দিয়ে যাদের নাম আছে সে আগে যাক, তারপর বি দিয়ে, তারপর সি দিয়ে, এরকম করে অ্যাসেন্ডিং অর্ডারে মানে এ টু জেড নাম সাজাতে চাই। এই জন্য তাহলে এটাকে সিলেক্ট করলাম, করার পর এই সেলগুলোকে সিলেক্ট করলাম, যেগুলোকে আমরা শর্টিং করতে চাই সেই সেলগুলোকে সিলেক্ট করলাম। তারপর হোম, হোম থেকে গিয়ে শর্ট অ্যান্ড ফিল্টার, তারপর শর্ট এ টু জেড আছে আর জেড টু জেড আছে। এ টু জেড মানে এ থেকে জেড পর্যন্ত হবে, মানে এ দিয়ে আগে হবে তারপর বি দিয়ে, আর জেড টু জেড হবে লাস্টের দিকে, মানে জেড দিয়ে নাম আগে তারপরে ডাব্লিউ ও ওয়াই, এইভাবে হবে। আমি এ টু জেড সিলেক্ট করলাম, করার পর হচ্ছে এখানে একটা অপশান সিলেক্ট করতে হবে, এক্সপেন্ড সিলেকশন। এটা কি, এক্সপেন্ড সিলেকশনটা করলে আমি ধর নাও এই সেলগুলো যেহেতু সিলেক্ট করেছি, তাহলে এইগুলোই পরিবর্তন হয়ে যাবে, এইগুলো পরিবর্তন হবে না, তাহলে তো অন্যজনের সাবজেক্টের নাম্বার অন্য ঘরে চলে যাবে, তার অন্যের ঘরে চলে যাবে। তার জন্য এক্সপেন্ড সিলেকশন করলে যার যেটা আছে সেটাই থাকবে। করার পর এটা সিলেক্ট করে দিয়ে শর্ট করলাম, শর্ট করতে দেখো চলে গেল, আর নাম্বারগুলোও তার সঙ্গে সঙ্গে যা সোজা ছিল তার সোজাই হয়ে গেল। এরপরে আমি ফাইন্ড করব, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। ধরে নাও আমি এখানে এই বাদল কর নামটি খুঁজতে চাই, আমি দেখতে পাচ্ছি এখানে আছে, কিন্তু অনেকজনের নামের মধ্যে আমি বাদল কর কোথায় আছে খুঁজে বার করব, সেটা সিলেক্ট হয়ে যাবে। এখন এখানে সিলেক্ট হয়েছে, এই সিলেক্ট অপশানটাই বাদল করে চলে যাবে। ফাইন্ড করলে, ফাইন্ড করতে হলে হোমে যাম, হোমে যাওয়ার পর ফাইন্ডে ক্লিক করলাম, করে ফাইন্ডে আবার ফাইন্ড অ্যান্ড সিলেক্টে ক্লিক করলাম, ফাইন্ড অ্যান্ড সিলেক্টের পর ফাইন্ডে ক্লিক করলাম, করার পর এখানে কি ফাইন্ড করতে যাচ্ছি ধরলাম, তাহলে আমি কি বাদল কর, তাহলে BADL বাদলই লিখলাম শুধু, দিয়ে ফাইন নেক্সট করলাম, করতে দেখো এটা ফাইন বাদল করটা সিলেক্ট হয়ে গেল। করার পর আমি ক্লোজ করে দিতে পারি, বা নেক্সট ফাইন নেক্সট করলে পরপর যদি বাদল কর আরও থাকে, বাদলে শুধু বাদল টাইপ করেছি, বাদল দিয়ে যত আছে সব পরপর 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 আসে যাবে। এইভাবে আমরা সিলেক্ট করতে ফাইন করতে পারি। ফাইন করলে সিলেক্ট অটোমেটিক্যালি হয়ে যাবে, আমি খুঁজে বার করতে পারি অনেকগুলো ডাটার মধ্যে থেকে বা অনেকগুলো সেলের মধ্যে থেকে। এইভাবে আমরা করতে পারি, তারপর ক্লোজ করে দেবো। এইভাবে আমরা হোম অপশানের প্রত্যেকটি অপশানই ভালো করে শিখতে পারবো। আশা করি তোমাদের ভিডিওটা দেখে হোম অপশানটি ভালো করে তোমরা শিখতে পারবে, বারবার দেখবে, দেখলে হোম অপশানটি খুব ভালো করে শিখতে পারবে। আর আমাদের হোম অপশান সব ক্ষেত্রেই ভালো করে শেখা উচিত, কেন হোম মানে হচ্ছে মেন অপশানগুলো এখানে থাকে, আর বেশিরভাগ অপশান এখান থেকেই কাজে লাগে। এরপর আমার এক্সেলের আরও অন্যান্য ভিডিও আছে, তোমরা দেখবে। থ্যাংক ইউ, আবার পরের ক্লাসে দেখা হবে।